মানুষের প্রশ্ন, যে সকল প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খায় কিন্তু মানুষ সে সকল প্রশ্নগুলো সরাসরি করতে পারে না, সেই সকল প্রশ্ন নিয়েই আমাদের অনুষ্ঠান সাড়া দাও বাংলাদেশ। দাদা ভিটামিন প্রেজেন্টস সাড়া দাও বাংলাদেশে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। সাথে আছি মোহাম্মদ আবু আবিদ। তবে আজকে আমরা একজন নয়, দুইজনকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত করেছি। তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মঞ্জুরুল আলম রিয়াদ, সহসভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, কেন্দ্রীয় ছাত্র সংসদ। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। আপনাকেও ধন্যবাদ। আপনার সারা দেওয়া বাংলাদেশে যারা দর্শক যারা শুনবেন তাদেরকেও অগ্রিম ধন্যবাদ। আমাদের সাথে অতিথি হিসেবে আরও উপস্থিত হয়েছেন সাইফুল ইসলাম, আহ্বায়ক বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। আপনাকেও স্বাগত এবং একই সাথে মোহনা টিভির সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই চলে যেতে চাই জনাব রিয়াদের কাছে যে আপনি ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করছেন। ছাত্র দল বৃহৎ সংগঠন, অভিযোগও অনেক, আলোচনা সমালোচনা অভিযোগ সব কিছু মিলিয়ে আপনার অনুভূতি কি? বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রীর যেই থিঙ্ক লাইন কিংবা যেই থিঙ্ক ট্যাঙ্ক লাইন, সেই লাইনে আসলে বাংলাদেশ ছাত্রদল কতটুকু অগ্রসর হচ্ছে? 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশের ছাত্র রাজনীতি বা শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা ছিল ছাত্র রাজনীতি নিয়ে, সেই চিন্তা থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল পরিচালিত হচ্ছে। এখন আমরা বলেছি যে একটা নতুন ছাত্র রাজনীতি হবে, নতুন একটা দেশ হবে। তো নতুন ছাত্র রাজনীতিটা কী, তার যদি রূপরেখা বলি বা তার যদি ধরন বলি, তাহলে দেখবেন যে কোনো সমস্যা থাকলে তার সমাধান দরকার। সমস্যাকে যদি আপনি অ্যাড্রেস না করেন তাহলে তো সমাধান হবে না। আপনি বললেন যে এটা বড় সংগঠন, অনেক অভিযোগ। আমরাই মনে হয় বাংলাদেশের একমাত্র সংগঠন যারা সকল সমস্যাকে অ্যাড্রেস করেছি। আমাদের সংগঠন কর্তৃক যদি কোনো অন্যায় হয়ে থাকে তাকে অ্যাড্রেস করেছি এবং সেই অন্যায়ের ধরন বা ব্যক্তি অনুযায়ী আমরা তার শাস্তির ব্যবস্থা করেছি। যদি আমাদের সংগঠন অনুযায়ী হয়, অনেক সময় আমরা আইনের কাছেও সাহায্য চেয়েছি, বাংলাদেশের প্রচলিত আইনে। তাহলে আমরা মনে করি যে সাধারণ আমাদের যে সংগঠনের ভিতরে যে সমস্যাগুলো সেগুলো আমরা অ্যাড্রেস করতে পেরেছি এবং সাধারণ শিক্ষার্থীদের দীর্ঘদিনের যে চাহিদা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আর কোনো গেস্টরুম, কোনো কালচার থাকবে না, কোনো নারী আর কোনো ছাত্র সংগঠনের নেতারা কর্তৃক কোনো ইপটিজিংয়ের শিকার হবে না, অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মানিকের মতো যে ধর্ষণের সেঞ্চুরি বা এই ধরনের কোনো ধরনের ঘটনাই ঘটবে না। তা আমরা মনে করি গত 4 মাসে, বিশেষ করে 12ই ফেব্রুয়ারির পর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবার আগে বাংলাদেশ জনাব তারেক রহমানের যে স্লোগান সেই অনুযায়ী তার দায়িত্ব পালন করছে। কারণ আপনি দেখবেন গত 4 মাসে এই ধরনের আমি যেগুলো বললাম, কোনো অপর কোনো সংগঠন বা সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্তৃক কোনো ধরনের নিগ্রহের শিকার হয় নাই, কোনো নারী ইপটিজিংয়ের শিকার হয় নাই, কোনো হলদখলের কোনো ঘটনা ঘটেনি। একই সাথে সাথে যদি আমাদের দ্বারা কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকে আমরা সেগুলো অ্যাড্রেস করেছি এবং প্রপার চ্যানেলে সেগুলো সমাধান করারও আমরা চেষ্টা করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আবারও ফিরবো, তার মধ্যে যেতে চাই জনাব সাইফুলের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন একটু ভিন্ন আঙ্গিকের থাকবে। বাংলাদেশ ছাত্র সমাজকে নিয়ে আপনার দল কীরকম চিন্তা ভাবনা করেন? অর্থাৎ আপনারা বাংলাদেশের ছাত্র সমাজকে নতুনত্ব কিংবা নতুন রাজনৈতিক যেই ধারা, সেই ধারায় আসলে আপনারা কতটুকু নিজেদেরকে আপডেট করতে পারছেন বলে আপনি মনে করেন? স্বাভাবিকভাবে দেখুন, আমরা ছাত্রদল, শিবির কিংবা যে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মতো আমরা কিন্তু সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে কিন্তু তাদের মতো না। এবং বাংলাদেশের রাজনৈতিক কালচার আমরা চেষ্টা করছি আসলে স্বাভাবিকভাবে মানুষ তো স্বভাবতই বড় নৌকায় থাকতে চায় কিংবা বড় জায়গায় থাকতে চায়। সেই জায়গা থেকে আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ছোট, আমরা চেষ্টা করছি নিজেদেরকে মেলে ধরার জন্য। সেই জায়গা থেকে বাংলাদেশে অ্যাক্টিভ পলিটিক্সের পাশাপাশি কীভাবে প্যাসিভ পলিটিক্সটা আসলে প্যাসিভ পলিটিক্সে শিক্ষার্থীদেরকে আসলে ধাবিত করা যায় সেটি নিয়ে আমরা কাজ করছি। কারণ আপনি জানেন যে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা খুব একটা অ্যাক্টিভ পলিটিক্সের সাথে, অর্থাৎ ফুল টাইম পলিটিক্সের যেটা আমরা বলি, সেটিতে অনীহা রয়েছে। কারণ স্বাভাবিকভাবে তারা পড়াশোনা করে কিংবা অন্যান্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিসের সাথে তারা সম্পৃক্ত থাকে। তো আমরা চেষ্টা করছি যে যারা অ্যাক্টিভ পলিটিক্সের পাশাপাশি প্যাসিভ পলিটিক্সে ইন্টারেস্টেড তাদেরকে মূলত আমরা অ্যাটাচ করার চেষ্টা করছি এবং একই সাথে বাংলাদেশের যে চিরাচরিত কালচার পলিটিক্যাল, সেই কালচারের বাইরে গিয়ে একটা সুস্থ ধারা রাজনীতি বিনির্মাণের লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমরা চেষ্টা করছি যে বাংলাদেশের সুস্থ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় যে রাজনীতি করা যায় এবং আমরা
চাইলেই যে আসলে যে মারামারি হানাহানি এগুলো থেকে দূরে গিয়ে মেধার যে পলিটিক্সটা সেটা যাতে যারা নতুন যারা রাজনীতিতে আসবেন তারা যেন করতে পারেন সেটি নিয়ে আসলে আমরা কাজ করছি এবং আমরা চেষ্টা করছি যে আসলে খুব একটা যে মিডিয়া ভিত্তিক না হয় আমরা ইন্টারনালি নিজেদেরকে গুছানোর, অর্থাৎ একটা পর্যায়ে গিয়ে যেন আমরা আসলে আমাদের যে জানানটি দিতে পারি যে আমরা বহিঃপ্রকাশটি যেন করতে পারি। তো তার আগে আমরা ইন্টারনালি নিজেদেরকে গুছাচ্ছি এবং আমরা চেষ্টা করছি আসলে বিশেষ করে ঢাকা মহানগরে নিজেদের অবস্থানটা শক্তিশালী করার জন্য। কারণ আপনি জানেন যে আসলে সত্যি কথা বলতে রাজু ভাস্কর্যের সামনে 10 জন শিক্ষার্থী যদি যে কোনো একটা দাবি নিয়ে আসলে দাঁড়ায় সেটি আমরা দেখি যে সকল ন্যাশনাল মিডিয়া অ্যাড্রেস করে, কিন্তু আপনি দেখেন যে ভোলার প্রত্যন্ত অঞ্চলে যদি 1000 শিক্ষার্থীও কোনো দাবি কিংবা শিক্ষার্থী বা যে কোনো জনগোষ্ঠী যদি দাঁড়ায় সেটিকে কিন্তু খুব একটা মিডিয়া ফোকাস কিংবা অন্যান্যরা কিন্তু অ্যাড্রেস করে না। তো সেই জায়গা থেকে আমরা যুগের সাথে তাল মিলিয়ে একটা রাজনৈতিক ছাত্র সংগঠন হিসেবে নিজেদেরকে সংগঠিত করার চেষ্টা করছি এবং জনবল আসলে বাড়ানোর চেষ্টা করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, আমরা জানি যে কিছুদিনের মধ্যেই আপনাদের কেন্দ্রীয় ছাত্র সংসদ নতুন কমিটি হয়তো আমরা পেতে যাচ্ছি। সেই কমিটির ব্যাপারে আসলে কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হবে বলে আপনি মনে করেন, এবং সেই কমিটি আসলে কমিটি কি আসলে কোনো গ্রুপ ভিত্তিক করা হবে না মেধার ভিত্তিতে করা হবে, সেই ব্যাপারটাও আমি একটু জানতে চাই আপনার কাছে। 2019 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলররা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব জনাব তারেক রহমান হাতে তুলে দিয়েছিলেন। সেই থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দেখভাল করেন। এর আগে মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সরাসরি দেখাশোনা করতেন। তারা বিভিন্ন সময় সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অথবা তাদের যে বিভিন্ন উইংস আছে সেখান থেকে তথ্যের মাধ্যমে ছাত্রদলের কমিটি করা হয়। ছাত্রদলের কমিটি আসলে একটা একপাক্ষিক কোনো একটা প্যারামিটারের উপর হয় না যে শুধু মেধার ভিত্তিতে, শুধু আন্দোলন সংগ্রামের ভিত্তিতে, শুধুমাত্র কী বলে সৃজনশীলতার ভিত্তিতে। এটা একটা, আপনি যদি বলেন তাহলে এটা একটা প্যাকেজ। আসলে সকল প্যারামিটারেই আপনার একটা নির্দিষ্ট আপ টু মার্ক থাকতে হয়, তারপর আপনি ছাত্রদলের নেতৃত্ব প্রত্যাশা করতে পারেন। আমরা যতগুলো কমিটি দেখেছি 2009-এর পর থেকে সবগুলাই সমসাময়িক যারা যোগ্যতার ভিত্তিতে হয়েছে, সেটা আপনি বলেন বক্তব্য বলেন, সাহস বলেন, মেধা বলেন, বিভিন্ন আঙ্গিকে চিন্তা করি। আমরা সামনের কমিটি জনাব তারেক রহমান তার সেই সূত্র থেকে সেই তথ্যের ভিত্তিতেই সবচেয়ে যোগ্য নেতৃত্বই বাছাই করবেন বলে আমরা বিশ্বাস করি। ছাত্র শিবির কিংবা ছাত্র সমাজ অথবা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কিংবা আরও যারা রয়েছেন তাদেরকে বাছাই না করে তরুণ প্রজন্ম কেন ছাত্রদল করবেন বলে আপনি মনে করেন? আমি সময় যদি দেন আমি 3টে উদাহরণ দিতে চাই অথবা একটা দিয়ে শুরু করতে চাই। শাহবাগ থানায় তৎকালীন একটি পুলিশি ঘটনা, যেখানে ছাত্রলীগ পুলিশ কর্তৃক বেদম প্রহরের শিকার হয়েছিল। একটি নারী পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তার বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তখন চরম সংকটময় পরিস্থিতি পার করতেছিল, কারণ তখন ফ্যাসিস্ট হাসিনা রাষ্ট্র ক্ষমতায়। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল সেই ঘটনাকেও আপনি প্রেসের মাধ্যমে অ্যাড্রেস করেছিল যে পুলিশ এরকমভাবে কোনো একটি ছাত্র সংগঠনের উপরে নির্যাতন করতে পারে না, এটা গণতান্ত্রিক দায়বোধ ছিল। আপনি যদি চিন্তা করেন 2022 সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহেল এবং আরিফ কমিটি হয়েছে ছাত্রদলের, তৎকালীন ভিসিকে শুধু ফুলের শুভেচ্ছা জানাতে আসবে এই খবর যখন চারিদিকে চাউর হয়েছিল, 4 দিন পর্যন্ত ছাত্রলীগ ক্যাম্পাসে পাহারা বসেছে। ছাত্রদল প্রবেশ করলেই তারা সেখানে হামলা চালাবে, এবং সত্যিকার অর্থে 4 দিন পর যখন ছাত্রদল সেখানে প্রবেশ করেছে এবং ছাত্রলীগ সত্যি হামলা চালায়। কিন্তু ছাত্রদল জানতো যে সেদিন যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ফুল দেওয়া হয় বা মিষ্টি খাওয়ানো হয় তাতেই হাসিনার পতন হবে না, কিন্তু সেটা গণতন্ত্রের যে মূল্যবোধ বা গণতন্ত্রের যে প্র্যাকটিস সেটা চালু রাখার জন্যই বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল গিয়েছে। আপনাকে আমি একাধিক ঘটনা বলতে পারবো বিরোধী দলের সময় যখন আমরা শুধুমাত্র ভর্তি ইচ্ছা শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছা জানাতে গিয়ে ছাত্রলীগ কর্তৃক শুধু হামলা শিকার হয়নি, পুলিশ কর্তৃক গ্রেপ্তারের ঘটনাও করেছে একাধিক বছর। তাহলে আমরা যে গণতান্ত্রিক প্র্যাকটিসটা করতেছি এটা শুধুমাত্র আমাদের মুখে না, আমাদের মননে এবং আমাদের, আপনাকে 3টে উদাহরণ দিয়ে আমি বললাম, দীর্ঘদিন পর্যন্ত। এবং দেখবেন যে আমরা গত বছর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একটি মিথ্যা প্রোপাগান্ডার মধ্যে খারাপ ফল করেছি, কিন্তু তারপর আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কোনো শিক্ষার্থীর উপর কোনো অত্যাচার করতেছি না, কোনো হল দখল করতেছি না, কোনো গেস্ট রুম কালচার চালু করতেছি না। আমরা কিন্তু আমাদের যে সর্বোচ্চ চেষ্টা তার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কাছে দেওয়ার চেষ্টা করছি।
আপনি আমাকে কোশ্চেন করবেন। একটু ঠিক আছে, জানতে চাইতেছি ভাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা নাকি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাথে বা আপনাদের যে মানে শিবির এবং ছাত্রদলের যে ঘটনাটা করছে, মানে এইটাতে কি কেন্দ্র করে আর কি? না, আমি আচ্ছা, address করতে আমার মনে হয় যে মানে আমরা অ্যাজ এ হোস্ট আমারই প্রশ্ন করা উচিত। না, আমি এটার সাথে relate করার জন্য। এটা রিলেট না, আপনি আপনার চট্টগ্রাম উত্তর দেন। বিশ্ববিদ্যালয়ের কোন ঘটনা আমি সেটা আপনি বলতে হবে স্পেসিফিক এই ঘটনাটা। তাহলে আমাদের যে দীর্ঘদিনের যে চর্চা ছাত্র সংগঠন হিসেবে এবং এখন যে আমাদের যে নতুন শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা, তার ভিত্তিতে আমাদের যে চলমান প্রক্রিয়া, তার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে সাধারণ শিক্ষার্থীরা গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ, খুব চমৎকার উত্তর পেলাম। আমি একই প্রশ্ন আপনার কাছে করতে চাই। আপনাদের ছাত্র সংগঠন দীর্ঘদিনই রয়েছেন, ছাত্র সমাজ, কিন্তু আন্দালিব রহমান পার্থের দলের ছাত্র সংগঠনের বাইরে নিজস্ব পরিচয় তৈরিতে আপনারা কি ভূমিকা পালন করছেন, অথবা ছাত্র কল্যাণে আপনাদের কি কাজ চলমান রয়েছে যা আসলে আমরা হয়তো বা জানি না, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানতে চাই। দেখুন, আসলে শিক্ষার্থীদের অধিকার আদায় কিংবা অধিকার রক্ষা কিংবা শিক্ষার্থীদের ম্যান্ডেট বাস্তবায়ন করাই তো ছাত্র সংগঠনগুলোর অন্যতম একটি লক্ষ্য। তো সেই ধারাবাহিকতা আমরা আসলে একেবারে 2019 সাল থেকে মূলত আমি ছাত্র সমাজের সাথে জড়িত। তখন থেকে আমি আসলে শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম রয়েছে কিংবা শিক্ষার্থীদের অধিকার আদায়, বিশেষ করে 2019 সালে পরে আপনার এই যে হাফ পাস আন্দোলন ছিল, গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ পাস, সেখানে আমরা অগ্রণী ভূমিকা পালন করি। এরপরে আপনি জানেন যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল, সেখানেও আমাদের অন্যতম একটা ভূমিকা ছিল। এবং তারপরে যখন এই যে 2024 সালে যে জুলাই গণঅভ্যুত্থান, সেখানে আমাদের সংগঠনের বিভিন্ন কর্মীরা বিভিন্ন পর্যায়ে, যাত্রাবাড়িতে, কেউ উত্তরাতে, ইভেন এই মিরপুর 10 সার্কেলে, এবং আমি নিজে স্বয়ং শাহবাগে ছিলাম। এবং শাহবাগে আমি একেবারে যারা প্রথম সারির সমন্বয়ক ছিলেন, বিশেষ করে নাহিদ সার্জিস হাসান, তাদের সাথে একেবারে ডে 1 থেকে কোলাবোরেটর, একেবারে জুলাইয়ের 5 তারিখ পর্যন্ত কিন্তু আমরা সমন্বয় করেছি এবং তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। এবং জুলাইয়ের 11 তারিখে পুলিশ যে ব্যারিকেড দিয়েছিল শাহবাগে, সেই ব্যারিকেড ভেঙে সবার আগে বের হয়েছি কিন্তু আমি। এরপর আপনি জানেন যে 5 তারিখের পরে এই যে পতিত স্বৈরাচার সরকারের যে অন্যতম দোসর, অর্থাৎ এই যে বিচারপতি ছিলেন, যিনি আসলে এই যে শিক্ষার্থীদেরকে মারার নির্দেশ দিয়েছিলেন, নির্দেশদাতা ছিলেন, তো বিচারপতি অপসারণের দিনেও কিন্তু এই যে আর্মির সাথে বার্গেনিং করার ক্ষেত্রে তখন কিন্তু অগ্রণী ভূমিকা আমি পালন করেছিলাম সেখানে। অর্থাৎ যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে এবং শিক্ষার্থীদের গণতান্ত্রিক লড়াই সংগ্রামে আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি যে নিজেদের পার্টিসিপেশন রাখার। হয়তো ছাত্রদল কিংবা অন্যান্য যারা সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছেন, তাদের মতো আমরা হয়তো খুব একটা ফোকাসে আসি না। এবং সত্যি কথা বলতে যে আন্দোলন সংগ্রামগুলো, কোটা সংস্কার আন্দোলনে আমরা যাদেরকে সম্মুখ সারিতে নেতৃত্ব দিতে দেখেছি, পরবর্তীতে তাদেরকে কিন্তু একটি বিশেষ ছাত্র রাজনীতির সাথে যুক্ত হতে আমরা দেখেছি, কিংবা দাবিও করা হয়েছে যে ওই বিশেষ ছাত্র রাজনীতির মাধ্যমেই কোটা সংস্কার আন্দোলনটাকে অর্গানাইজ করা হয়েছে। তাহলে এই যে গুপ্ত বলে আপনারা যাদেরকে গুপ্ত বলছেন, গুপ্তরা গুপ্তামি করে যদি একটি সরকার পতন ঘটাতে পারে, তাহলে কি গুপ্তরা প্রকাশ্যের চেয়ে অধিকতর শক্তিবান? জুলাই এবং আগস্টে আপনার যতগুলো ভিডিও, হৃদয়স্পর্শক যতগুলো ভিডিও আসবে, অথবা হিরোইজম দেখানোর যতগুলো ভিডিও আসবে, আপনি যদি একটা ভিডিওর কথা মনে করেন যে দেখবেন যে এক সংঘবদ্ধ বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে, পুলিশের অনেকগুলো গাড়ি ছিল, একটা ছেলে দৌড় দিয়ে গিয়ে সেই পুলিশকে অ্যাটাক বলে বা দৌড় দিয়ে কিন্তু গিয়েছিল, পুলিশ পালাতে বাধ্য হয়েছিল। আপনি ভিডিওটা দেখবেন। আমাদের যে ফুটপাতের দোকানগুলো থাকে, যে চৌকি, সে চৌকির আড়ালে পুলিশ সে বসে পুলিশকে কিছুক্ষণ পর ইট নিক্ষেপ করছে, ভিডিওটা দেখবেন। এই দুইটা ছেলেই ছাত্রদলের। আপনি জুলাই আগস্টে প্রকাশ্যে যতগুলো ভিডিও এরকম আসছে, আপনি যে আইনজীবীদের একদিন প্রোগ্রাম ছিল, সেখানে আইনজীবীদের মধ্যে সর্বপ্রথম আমাদের বিএনপির যে মাহবুদ্দিন খোকন ছিল, উনি গিয়ে বলেছিলেন যে আমাকে অ্যারেস্ট করতে হবে। আপনি এরকম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষক, তার রুম থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে ফেলেছিলেন, তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রোডাক্ট, তিনি জাতীয়তাবাদী দল বিএনপি করে। তাই যেন গুপ্ত না, প্রকাশ্যে যতগুলো আপনি ঘটনাকে অ্যাড্রেস করতে পারবেন জুলাই আগস্টে, প্রত্যেকটার পিছনে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল জড়িত। এখন যদি আপনি বলেন জুলাই আগস্টের 30শে যে জুলাই সবচেয়ে বড় একটা ব্রেক থ্রু দিয়েছিল, যার মাধ্যমে সরাসরি বিদেশি প্রবাসী লোকজনও এই আন্দোলনের সাথে এক ধরনের একত্রতা প্রকাশ করতে পেরেছিল, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল পিকচার লাল করা। সেই আইডিয়াটা পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান
সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির দিয়েছে, যেটা পরবর্তীতে একাধিক লোক তার ক্রেডিট নিতে চেয়েছে। তখন কিন্তু যারা ওই আন্দোলনে সরাসরি কোঅর্ডিনেট করছে তারা কিন্তু নাসিরউদ্দিন নাসিরকেই সেই ক্রেডিট দিয়ে সেটাকে অ্যাড্রেস করেছিল যে নাসিরউদ্দিন নাসির করেছে। তাহলে আমি বললাম যতগুলো প্রকাশ্যে আছে সবগুলোই জাতীয়তাবাদী ছাত্রদলের সংশ্লিষ্ট। এরপর যেগুলো আসে অপ্রকাশ্যে, সবগুলোই অপ্রকাশ্যে। কীরকম? বর্তমান যদি শিবিরের নেতৃত্ব দেখেন, এনসিপির নেতৃত্ব দেখেন, এনসিপির অনেকে শিবির করতে পারে, কিন্তু শিবিরের যদি সাদিক কায়েম দেখেন, কি তিনি অনেকগুলা কাজ করেছে যেগুলোর কোনোটার কোনো এভিডেন্স নাই। তার নাম ছিল নাকি অন্যটা, সে নাকি এটার ব্যাক হ্যান্ডে কাজ করেছে। ঠিক আছে, তাহলে যদি ব্যাক হ্যান্ডে কাজ করে ওকে করতেই পারে, শীর্ষ নেতৃত্ব করতেই পারে, কিন্তু তার 10টা ছেলের নাম বলতে বলেন যারা সরাসরি এরকম একটা আন্দোলনে নিহত হয়েছে, অথবা আপনি একটা ভিডিও এভিডেন্স দেখান যে এইটা শিবিরের একটা ছেলের হিরোইজমের ফলে হয়েছে, আপনি পাবেন না। আপনাকে আমি তো বললাম কোনো আমি সিলেক্ট করে দিয়েছি এরকম না, আপনি যতগুলা ভাইরাল ভিডিও দেখবেন তারা একটা তালিকা তৈরি করেছে, সেই তালিকায় শিবিরের অনেককেই দেখানো হয়েছে, শহীদের যেই তালিকা। তারা তালিকা তৈরি করতে গিয়ে একটা সময় পর তারা এটাকে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যাটা হচ্ছে এরকম, তারা সকল শহীদকে অন করে, ঠিক আছে, কোনো শহীদই কোনো দলের রাজনৈতিক দলের না। আমরাও তাই বিশ্বাস করি, কিন্তু সেই বিশ্বাস করতে গিয়ে 5ই আগস্টের পর 6ই আগস্ট এই দেশে যে মুনাফিক সংগঠন আছে তারা একটি ক্যাম্পেইন চালিয়েছিল 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন। সেটা আমাদেরকে টার্গেট করে এই শিবিরের ছেলেরাই করেছিল। তার মানে তাদের উদ্দেশ্য এবং লক্ষ্য, মানুষের ইন্টেনশন যদি নেগেটিভ হয়, মস্তিষ্কে যদি পছন্দ ধরে, সেখান থেকে আপনি পজিটিভ কিছু আশা করতে পারেন না। গুপ্ত থেকেও ভালো কিছু সম্ভব, সুপ্ত থেকেও সম্ভব, কিন্তু ইন্টেনশন আপনার যদি মননে যদি পছন্দ ধরে, তাহলে আপনি তাদের কাছ থেকে কোনো কিছু আশা করতে পারবেন না। কারণ তারা এই বাংলাদেশকেই মেনে নেয় না, তাদের এই মস্তিষ্কে কখনই আর কোনো পজিটিভ চিন্তাভাবনা আসবে বলে বাংলাদেশকে নিয়ে আমি বিশ্বাস করি না। সেটা আপনাকে আমি তো বললামই। তা হাসিনা চলে গেছে, আমরা একসাথে আন্দোলন করেছিলাম, তাহলে 6ই আগস্ট বাংলাদেশের যেই করুক না কেন, কিসের ভিত্তিতে এই ক্যাম্পেইন ছিল যে 0% কন্ট্রিবিউশন? আপনার চোখে পড়েছে না? 100% সেলিব্রেশন। তার মানে এদের চিন্তা ভাবনার কোনো সুস্থ চিন্তা ভাবনা না, পজিটিভ চিন্তা ভাবনা তাদের না। মানে আপনারা ক্রেডিটটা অ্যাকচুয়ালি সবাইকেই দিতে চান, বাট কোনো একটি গোষ্ঠী ক্রেডিটটা এককভাবে নিতে চান, এটাই কি বলতে চাচ্ছেন এটার মাধ্যমে? না, আমি বলতে চাচ্ছি ক্রেডিট আমি দিতে চাই অথবা চাই না, সেটা ফ্যাক্ট না তো। ক্রেডিট তো সবারই, আমি তো দেওয়ারও কেউ না। আমি দিতে চাই মানে কি আমি দেওয়ার কেউ? নো, আমি দেওয়ারও কেউ না। মানে আপনার মতামতটা? আমার মতামত হলো যে আপনি যে গুপ্ত সংগঠনের কথা আমরা বললাম, তাদের চিন্তা ভাবনা বাংলাদেশ নিয়ে কখনোই পজিটিভ না, হওয়ার কোনো কারণও নাই, ঐতিহাসিক কারণও নাই, এবং বর্তমান দিয়েও আমি বললাম 5ই আগস্ট যদি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায়, 6ই আগস্ট বাংলাদেশে যে ক্যাম্পেইনটা হয়েছিল 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন, এই ক্যাম্পেইনটা কোন বা কাদের বিরুদ্ধে হতে পারে আপনি মনে করেন? না, আরেকটা ক্যাম্পেইনও তো হয়েছিল, নৌকা ধানের শীষ, 2 সাপে একই বিষ, 2 সাপে একই বিষ, ঠিক আছে। সেটা পরবর্তীতে নির্বাচনের, আমি তর্কের খাতিরেও বললাম যে নির্বাচন আঙ্গিক রাজনীতিতে মেনে নেওয়া যায়। 6ই আগস্ট বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রেক্ষাপট ছিল না, এমন কোনো কিছু হয় নাই যার সাথে চিন্তা করলে যে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন এই এরকম একটা ক্যাম্পেইন বাংলাদেশ হতে পারে। এই ক্যাম্পেইনটা সরাসরি তৎকালীন জামাত শিবির করেছিল, এবং এই ক্যাম্পেইনটার একমাত্র উদ্দেশ্যকে জানেন, তারা এই বাংলাদেশকে মেনে নেয় না, বাংলাদেশের কোনো অর্জনকে তারা স্বীকৃতি মানে মেনে নিতে পারে না, বাংলাদেশের যা কিছু ভালো, যার জন্য তাদের এরকম একটা মানে ফেতনা বলেন, মুনাফিকি বলেন, যা বলেন, তাদের এটা চালিয়ে যেতে হবে। এইটাই তাদের ব্যবসা, এইটাই তাদের রাজনীতি। ধন্যবাদ আপনাকে। আমি ফিরতে চাই জনাব সাইফুল আপনার কাছে, জুলাই আগস্টের দিনগুলো কেমনভাবে কেটেছিল আপনার সেটি জানতে চাই, এবং সর্বশেষ আরেকটি প্রশ্ন একসাথেই করতে চাই, বাংলাদেশ আপামর ছাত্র সমাজের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। জুলাই আগস্ট আসলে আমরা যারা এই প্রজন্মের এবং আমরা যারা জুলাইয়ে লড়াই করেছি, আমাদের কাছে আসলে জুলাই একটা আবেগ, অনুভূতির নাম, এবং জুলাইকে আমরা মনে করছি যে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের যে পথরেখা বা রূপরেখা, সেটির অন্যতম একটা মানে স্তম্ভ। তো সেই জায়গা থেকে জুলাইয়ে একেবারে শুরুর দিন থেকেই আমি আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, এবং একেবারে শুরুর দিন থেকেই আমি প্রতিটি কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেছি, এবং সেটি প্রথম সারিতে থেকেই। তো এমন হয়েছে যে একটা পর্যায়ে, যেহেতু আমি একটা ছাত্র সংগঠনের শীর্ষস্থানীয় জায়গায় রয়েছে, তো ডিজিএফআই, এনএসআই, তারা সার্জিস হাসনাত, যেহেতু ওরা কোনো পলিটিক্যাল ব্যানারের ছিল না, ওদেরকে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করা হয়েছে যে এই ছেলে কেন এখানে, তার মানে এটাকে পলিটিক্যাল আন্দোলন কিনা। তো এমন হয়েছে যে কোনো এক মিছিলে
আপনার 7-8 তারিখের দিকে জুলাইয়ের বা 11 তারিখের দিকে, তখন আমাদেরকে হয়েছে প্রথম সারি থেকে আমাদেরকে তৃতীয় সারিতে গিয়ে দাঁড়াতে হয়েছে, মানে ইন জেনারেল বোঝানোর জন্য, এবং আন্দোলনটা যে কোনোভাবে রাজনৈতিক না এটা বোঝানোর জন্য, বা কোনো ছাত্র সংগঠনের এখানে অ্যাফিলিয়েশন নাই, নিরপেক্ষ বোঝানোর জন্য। তো তর্কের খাতিরে সেটি আমরা মেনে নিয়েছি। কিন্তু আমরা যারা, বিশেষ করে যারা ছাত্র দল করে বা আমরা যারা অন্য রাজনৈতিক ছাত্র সংগঠন করে, যাদের প্রকাশ্য রাজনীতি এবং যাদেরকে মোটামুটি চিনে, তো আমরা চেষ্টা করেছি যে আসলে সেখানে একটা স্ট্র্যাটেজি মেনটেন করার জন্য এবং আন্দোলনটাকে যেন কোনোভাবে ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে। তখন আমরা ওই স্ট্র্যাটেজি মেনে নিয়ে আমরা কিন্তু তৃতীয় সারিতে থেকেছি। কিন্তু আমাদের কিন্তু ওই যে চ্যালেঞ্জ মোকাবেলা করে গুম খুন এবং যে হত্যার হুমকি এবং আমরা যে গ্রেফতার হতে পারি যে কোনো সময়, সেই চ্যালেঞ্জ নিয়েও কিন্তু আমরা প্রথম সারিতে থাকার জন্য কিন্তু দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম। কিন্তু তর্কের খাতিরে কিংবা তখন প্রেক্ষাপট বিবেচনা হয়তো আমরা তৃতীয় সারিতে চলে গিয়েছি। তো একটা পর্যায়ে এরপরে এভাবে আন্দোলন চলমান থাকে। তো এরপরে যেটা হয় যে 11 তারিখের দিকে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী তারা আরও তৎপর হয়, আমাদেরকে ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করে এবং এরপরে মামলা হওয়ার পরে এরপরে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়। তারপরে তো এইভাবে যখন আন্দোলনটা আসলে মানে ঢাকার প্রথমে তো আসলে ঢাকায় কোনো মারমুখী অবস্থানে ছিল না আইন শৃঙ্খলা বাহিনী, তো প্রথমে ঢাকার বাইরে মারমুখী অবস্থানে চলে যায়। এরপরে যখন আরও আসলে ঢাকার মধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো রয়েছে সবাই যখন ঐক্যবদ্ধ হয় এবং আরও বিশালভাবে আন্দোলনটা জোরালো হয়, তখন আসলে সরকারের দৃষ্টিগোচর কিংবা বিভিন্নভাবে তাদের টনক নড়ে যে আসলে এটি অন্য খাতে চলে যাচ্ছে। তো তারপরে তো একটা পর্যায়ে আসলে যে রক্তক্ষয়ী সংঘর্ষ বিভিন্ন জায়গায় আসলে অনেকে শহীদ হওয়ার ঘটনা ঘটে। তো এইভাবে আসলে এরপরে কারফিউ দেয়। কারফিউর পরে একটা পর্যায়ে যখন কারফিউ চলে আসে, তখন আমরা যারা বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠনে রয়েছি কিংবা আমরা যারা বিভিন্ন ব্যানারে রয়েছি, আমরা কিন্তু তখন স্ট্র্যাটেজি ফলো করা শুরু করি। তখন আমরা আর প্রকাশ্যে আসি না, আমরা সিম্পলি যেটা করি যে আমরা যার অবস্থান, আজকে আমরা এক রাত যদি এক বাসায় থাকি, পরের দিন কিন্তু আর ওই বাসায় আমরা থাকতে পারি না। এবং আমার ক্ষেত্রে যেটি হয়েছে যে আমি প্রতিদিন ঢাকায় দিনে আন্দোলন করে বিকেলে বা সন্ধ্যার দিকে কিন্তু আমি আবার গাজীপুরের পুবাইলে চলে যেতাম, সেখান থেকে আবার পরের দিন আসতাম, কারণ কোনোভাবে যদি আমার মোবাইলও ট্র্যাকিং করে যাতে দেখে যে আমি ঢাকার মধ্যে নাই। তো দিস ইজ হাউ স্ট্র্যাটেজি মেনটেন করে আমরা আসছি। আমি 5 তারিখের একটা ঘটনা বলি। 5 তারিখ সকালে যখন আমি বের হই, কারণ সেটা তো সেকেন্ড কারফিউ ছিল, কিন্তু প্রথম কারফিউ শেষ, পরে দ্বিতীয় কারফিউ আবার শুরু করলো হচ্ছে 5 তারিখ থেকে। 5 তারিখের আগ থেকে 5 তারিখ থেকে আবার নতুন করে কারফিউ দিল। তো আমার মনে হলো যে এই কারফিউর মধ্যে আবার নতুন করে যাওয়া, তার আগে তো ওই যে 1 তারিখ, তারপরে 3 তারিখে শহীদ মিনারের সেখানে আমরা গিয়েছি, 4 তারিখে আমি শাহবাগ গিয়েছি। তো 4 তারিখের একটা ঘটনা বলি। 4 তারিখে বাংলা মোটর, ফার্মগেটের এইদিকে কিন্তু ছাত্রলীগ যুবলীগের খুব জোরালো অবস্থান ছিল। মানে তারা ছাত্রলীগ যুবলীগ আইন শৃঙ্খলা বাহিনী একসাথে মিলে কিন্তু আমাদের উপরে আক্রমণ করেছে। তো আমরা যখন এই খবরটি পাই, আমরা শাহবাগ থেকে একটা অংশ কিন্তু বাংলা মোটরের দিকে রওনা দিই এবং সেখানে কিন্তু বিভিন্ন ছাদ থেকে কিন্তু ছাত্রলীগ যুবলীগ আসলে তাদের প্রশিক্ষিত ক্যাডার এবং ওই পুলিশের সাথে মিশে তারা কিন্তু আমাদেরকে বিভিন্ন বাসার ছাদের উপর থেকে গুলি করে। এবং আমার পাশেই আমার এক ভাই আর কি, তাকে আমি চিনি না, তো তার মাথার এক পাশ দিয়ে গুলি ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়, এরকম সিচুয়েশন। তো ওই গুলিটা হয়তো আমারও লাগতে পারতো। তো এইভাবে আসলে পরে 4 তারিখে চলে যাই। 5 তারিখ সকালে যখন বের হই, তখন এই গাজীপুর থেকে আমার ঢাকায় পৌঁছাতে আমার খুব স্ট্রাগল করে পার হইতেছে। গাজীপুরের টঙ্গী স্টেশন থেকে প্রথমে আমরা আবদুল্লাপুরে আসি, সেখানে পুলিশ এবং আর্মির বিশাল ব্যারিকেড ছিল। তো টেকনিক্যালি আমি দেখি যে অনেক স্টুডেন্টরা তারা ইউনিফর্ম পরে এবং ব্যাগ নিয়ে চলে আসছে, মানে তারা কোচিংয়ে যাবে, এরকম স্ট্র্যাটেজি মেনটেন করতে করতে বিভিন্ন জায়গায় উত্তরা যেহেতু স্পট ছিল হাউস বিল্ডিং, সেখানে কিন্তু গাজীপুরের অনেক ছেলেপেলে চলে আসছিল। তা আমি তখন হাউস বিল্ডিং হয়ে আপনার এই যে কি বলে দিয়াবাড়ির এই সাইড হয়ে কিন্তু আমরা এই মিরপুর 12 হয়ে এরপরে আমি একটা পর্যায়ে গিয়ে শাহবাগে পৌঁছাই। শাহবাগে পৌঁছানোর পরে আপনার যখন পলাশির মোড়ে যাই, তখন দেখি যে সেখানে আর্মির ব্যারিকেড এবং প্রায় 1-150 মানে ছাত্র জনতা মিলে এক হয়ে গেছে। তো আমি সেখানে প্রথমে দূর থেকে মনে করছিলাম মানে এটা মনে হয় ছাত্রলীগের, কারণ স্বাভাবিকভাবে তখন 11টা বাজে, তখন কিন্তু চাঙ্কারপুলে অলরেডি গোলাগুলি চলতেছে। হ্যাঁ, তো ওই সময় যখন সেখানে আসি, এক পর্যায়ে আর্মির ব্যারিকেড দেখলাম পাশে, আর এখানে কিছু ছাত্র জনতা এক হয়েছে। তা আমি আর্মিকে গিয়ে বললাম যে দেখেন আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান করবো, আপনারা আমাদের উপরে অ্যাটাক করেন না। তা আর্মি একটা পর্যায়ে আমাকে বলে যে এত কম লোক দিয়ে হবে। তা তখন আমি কনফিডেন্স পেলাম যে মিনস তারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। আমি বললাম যে আপনি আধা ঘন্টা এখান থেকে 100 হাত দূরে গিয়ে দাঁড়ান, আপনারা মানে আপনাদের ট্যাঙ্ক বা যা যা আছে এগুলো নিয়ে 100 হাত দূরে গিয়ে দাঁড়ান, আর আমাদেরকে আধা ঘন্টা সময় দেন, দেখেন এখানে জনসমুদ্র হবে। ঠিক আধা ঘন্টা 45 মিনিটের মধ্যে সেখানে 1000-এর উপরে ছাত্র জনতা, এবং সেখান থেকে আমরা মিছিল নিয়ে কিন্তু বিসি চত্বর হয়ে
টিএসসি হয়ে আমরা কিন্তু শাহবাগে রওনা দিই। তখন পুলিশ যেটা করে 5 তারিখে, তখন মেবি 12টা 12:30 এরকম বাজে। পুলিশের উপরে তো আমরা সবাই খুব বিরক্ত। পুলিশ যেটা করে, পুলিশ প্রথমে হাঁটু গেড়ে মাপ চায়। দূর থেকে মিছিল, এত বড় মিছিল দেখে, প্রায় 1-1.5 হাজার ছাত্র জনতার মিছিল দেখে পুলিশ হাঁটু গেড়ে মাপ চায়, এবং এরপরে ওই পুলিশের সামনে আর্মি চলে আসে, যাতে পুলিশের উপরে আমরা আক্রমণ না করে। আর্মি আমাদেরকে করার চেষ্টা করার পরে আমি দৌড়ে এসে বলি যে আপনারা আজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করে না, এখানে হয়তো শত শত লাশ পড়বে, কিন্তু আমরা যে কোনো মূল্যে আজকে এখানে অবস্থান নিব। এরপরে কিন্তু আমরা শাহবাগ দখল করি, এবং তখন শাহবাগে লোক ছিল কিন্তু খুব কম। পরে আমাদের ওই মিছিলটা যাওয়ার পরে শাহবাগ আস্তে আস্তে এইভাবে লোকে পরিপূর্ণ, এবং একটা পর্যায়ে আমরা গিয়ে খবর দেখি যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে। তো তখন আসলে গর্বে বুকটা ভরে গেছে আমাদের, যে আসলে দিন শেষে একটা জগদ্দল পাথরের মতো চেপে বসে একটা স্বৈরাচার সরকারকে ফাইনালি আমরা বিতাড়িত করতে পারলাম। তো তখন আসলে ভাই যেটা বলছে, ভাইয়ের সাথে আমি একসাথেই বলি, যে আমরা আসলে ভাবতে পারিনি যে 5 তারিখ অন্তত শেখ হাসিনা পালিয়ে যাবে। আমরা ভেবেছি যে হয়তো কিছুদিন সময় লাগবে বা এর মধ্যে সে পদত্যাগ করবে, কিন্তু সে পালিয়ে যাবে এটা কোনোদিন কল্পনা করতে পারিনি। কারণ তার যে জেস্টার পোস্টার এবং অহমিকা ছিল, তো এটা কোনোদিন আমরা আসলে কল্পনা করতে পারিনি, এবং আমি বুঝি নাই যে এত সাডেন, মানে এত তাড়াতাড়ি এটা হয়ে যাবে। আমরা ভেবেছি হয়তো 10 দিন 15 দিনে, 1 মাস 2 মাস সময় লাগবে, বা আরও অনেক লাশ পড়বে, বা আমাদের হয়তো যে কারো জীবন চলে যেতে পারে। লড়াইটা আমাদের আরো কিছুদিন চালাইতে হবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে এক লাইনে যদি ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আসলে যেহেতু বিগত স্বৈরাচার সরকার এবং এই যে ছাত্র রাজনীতি যে মেরুকরণ বিগত দিনে ছিল, এই মেরুকরণের উপরে ভিত্তি করে অনেক সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে রাজনীতি থেকে, ছাত্র রাজনীতি থেকে বিমুখ হয়ে গেছে। তা আমি তাদের প্রতি আহ্বান করব যে এখন একটা নতুন দ্বার উন্মোচন হয়েছে। বিশেষ করে এখন প্রত্যেকটি ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যে সহাবস্থানের যে রাজনীতি, সুস্থ ধারা যে রাজনীতি, এবং একই সাথে আমরা যারা ভবিষ্যৎ বাংলাদেশকে একটা নতুন জায়গায় দেখতে চাই, ভালো জায়গায় দেখতে চাই, সুখী সুন্দর সমৃদ্ধশালী একটি বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, আমি সকল সাধারণ শিক্ষার্থী কিংবা যারা রয়েছেন তাদেরকে বলবো যে জয়েন পলিটিক্স অ্যান্ড লেটস মেক ইট টুগেদার। সর্বশেষ আপনার যদি ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলার থাকে একেবারেই সংক্ষেপে। আচ্ছা, সংক্ষেপে বলছি যে পৃথিবীতে সব দেশেই বিপ্লব হয়, অভ্যুত্থান হয়, এবং অনেক জায়গায় বিপ্লব মানে আলোর মুখ দেখে না। যে উদ্দেশ্যে বিপ্লব হয় সেটা আসলে আলোর মুখ দেখে না। বাংলাদেশে একাধিকবার হয়েছে, 90-তে গণ অভ্যুত্থান হয়েছে, এখানেও একটা গণ অভ্যুত্থান হয়েছে 24-এ। তো বাংলাদেশের মানুষ বা শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তার জন্য যে কোনো পরিবর্তনের জন্য রাজনৈতিক সচেতন হতে হবে। রাজনীতি করি বা না করি, রাজনীতিতে কী হয়, কীভাবে পরিবর্তন সম্ভব, সবাইতে রাজনৈতিক সচেতন হয়, তাহলেই হবে। তাহলেই আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে পারবো। সবাইকে রাজনৈতিক সচেতন হওয়ার একটা আহ্বান জানানো, বিষয়টা এরকম। আই হেট পলিটিক্স থেকে বের হয়ে। ধন্যবাদ আপনাদের দুইজনকে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সাড়া দাও বাংলাদেশ অনুষ্ঠানটি আপনারা যারা নিয়মিত দেখেন, আপনারা জানেন সাড়া দাও বাংলাদেশ অনুষ্ঠানের মাধ্যমে ঠিক শেষ পর্যায়ে অতিথির সুন্দর একটি কোড লাইন দিয়ে আমি আমার অনুষ্ঠানটি শেষ করি এবং নতুন অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ জানাই। আজকে যেহেতু দুজন অতিথি আমাদের সাথে উপস্থিত হয়েছেন, আজকে দুটো কোড লাইন আমার মনে হয়েছে আবারও আপনাদেরকে বলা প্রয়োজন। আমাদের একজন অতিথি আজকে বলেছেন, সুপ্ত কিংবা গুপ্ত আপনি যে অবস্থায় থাকুন না কেন, আপনার মননে, আপনার চেতনায় যদি বাংলাদেশ থাকে তাহলে আপনার দ্বারাও ভালো কাজ করা সম্ভব। এটি আমার কাছে ভালো লেগেছে। এবং আরেকজন অতিথি বলেছেন যে রাজনৈতিক যেই বিমুখতা সেখান থেকে আমরা 5ই আগস্টের পরে সাধারণ শিক্ষার্থীদেরকে বের হয়ে আসার যেই রীতি সংস্কৃতি তৈরি হয়েছে, সেই সংস্কৃতি যেন বজায় থাকে। ধন্যবাদ জানাই তাদেরকে যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করেছেন। নতুন কোনো স্থানে নতুন কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত দাদা ভিটামিন সাড়া দাও বাংলাদেশের সঙ্গেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।